আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নির্বাচন আগে থেকেই বলছিলাম, শুভেন্দু অধিকারী যখন থেকে প্রধানমন্ত্রী হবে পরের দিন থেকে মনে করেন দুইটা তিনটা ঘটনা ঘটবে। একটা হলো বাংলাদেশ বিরোধী যত রকম কর্মকাণ্ড সবগুলো করতে থাকবে। এইটা দেখেন, যেটা বলছি ঠিক সেটাই হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এটা বলছে, এইটা বাংলাদেশের সঙ্গে এক ধরনের শুভেন্দুর যুদ্ধ বাঁধানোর মতন একটা ঘোষণা তিনি করলেন এই ভাষণটা দিয়ে, বক্তব্যটা দিয়ে। তার মানে বুঝতে পারছেন, প্রায় 1 কোটি মানুষকে সে বাংলাদেশের দিকে ঠেলে দিতে চায়। যেই সংশোধিত ভোটার তালিকায় 91 লক্ষ ভোটার বাদ পড়ছে। এই 91 লক্ষ ভোটার যারা এই ভোটের আওতায় আসেনি তাদেরকে বলা হচ্ছে অনুপ্রবেশকারী। তাদেরকে ডিপোর্ট করবে এবং তাদের মধ্যে অধিকাংশই মুসলমান এবং তারা দরিদ্র শ্রেণীর মানুষ, যাদের ফাইট করার সক্ষমতা নেই। যদিও 27 লক্ষ এই যাদেরকে বাদ দেওয়া হয়েছে, 27 লক্ষ আবেদন করছে সরকারের কাছে, কিন্তু সেগুলি যাচাই বাছাই করেনি। ওইভাবেই কিন্তু তারা এই 91 লক্ষ ভোটারকে বাদ দিয়ে তারা নির্বাচনটা করছে। প্রায় 1 কোটি জনগোষ্ঠীকে সে ঠেলে দিতে চায় বাংলাদেশের দিকে। এইটা রীতিমতো একটা যুদ্ধ পরিকল্পনা ছাড়া অন্য কোনো কিছু না। এবং প্রথম দিন থেকেই বাংলাদেশের বিরুদ্ধে আর আভ্যন্তরীণভাবে হিন্দু মুসলিম বিভক্ত করা। তো ঘটনাক্রমে গরুর বিষয়ে যে নির্দেশনা জারি করছে তাতে হিন্দু মুসলিম তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ হয়ে গেছে। কারণ যেহেতু এই গরু লালন পালনের উপর বহু হিন্দু পরিবার মানে জীবিকা নির্বাহ করে, সুতরাং তারা এই ইস্যুতে তারা বুঝতে পারছে যে তাদের সর্বনাশ হচ্ছে, গরুর বেচাকেনা হবে না, হাটেও তুলছে না কেউ, কারণ হাটে তোলার মতন বয়স নেই। 14 বছর যখন হয়, জীর্ণ শীর্ণ সেই গরু যদি বেঁচেও থাকে সেইগুলোর কোনো দাম পাবে না। আর 14 বছরের আগে গরু কাটতে পারবে না মানে সেই একটা গরু সেই লালন পালন করতে গেলে তার 5-7 লাখ টাকা ব্যয় হবে। ওই ব্যয় করার পরে যখন সে হাটে তুলবে সে তখন 1 লাখ 1.5 লাখ টাকা দামেও বিক্রি করতে পারবে না। সব মিলে একটা মহা বিপর্যয়। এই বিপর্যয়ের মধ্যে ওই রাস্তায় নামাজ পড়া যাবে না, নানা রকম নির্দেশনা জারি করে একটা ভয়াল পরিস্থিতি তৈরি করছে। এখন কি হবে জানি না। যেটা হবে যে বাংলাদেশ এটা যেই আবার সম্পর্ক স্থাপনের যেই একটা চিন্তা চলছিল নির্বাচনের পর, রাজনৈতিক সরকারের সাথে নাকি কোনো ঝামেলা হবে না এবং রাজনৈতিক সরকার আসলেই সব সমস্যা মিটে যাবে। কিন্তু পশ্চিমবঙ্গে শুভেন্দু সরকার আসার পর সেটা তো এখন উল্টা বুমেরাং হচ্ছে। ইউনূস সরকারের চেয়ে খারাপ পরিস্থিতি হবে যদি সত্যি সত্যি এরকম ঘটনা তারা রিপোর্ট করতে থাকে। গ্রেপ্তার করে যদি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয় আর বিএসএফ যদি পুশিং করার চেষ্টা করে, তাহলে এই অঞ্চল বসে থাকবে না, এই অঞ্চল থেকে পাল্টা প্রতিরোধ হবে। তার মানে এক ধরনের যুদ্ধ পরিস্থিতি সীমান্তে মানে লাগাই দিল আর কি শুভেন্দু অধিকারী। জানি না এর বিপরীতে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পর বাংলাদেশের কূটনীতি, পররাষ্ট্রনীতি তাদের মধ্যে কি তোলপাড় হচ্ছে বা তাদের কি বক্তব্য, নিশ্চয়ই সেটি জানার এবং দেখার অপেক্ষায় থাকলাম। দর্শক, শেখ হাসিনা কিন্তু আসলেই ক্রাইসিস ম্যানেজার। আসলে যখন কারো অনুপস্থিতি থাকে তখন বোঝা যায় তিনি কত গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস যে যারা শেখ হাসিনার উপরে ক্ষুব্ধ ছিলেন, যারা ভেবেছিলেন শেখ হাসিনা না থাকলে মান্না সালু আসবে, আমেরিকান ডলার আসবে, আশা করি তারা এখন মোহমুক্ত হয়েছে। এটা আমার ধারণা আর কি। এটা মোহমুক্ত হয়েছে এবং হতে হবে, না হয়ে তাদের উপায় নেই। আর আপনি যেটা বললেন যে আমি যে প্রশ্নটা আমি করেছিলাম আমি শেষ একটা উত্তর দেইনি আপনাকে, খেয়াল ছিল না, পরে মনে হয়েছে যে শেখ হাসিনা কিভাবে ফিরবে, তার শাস্তি, তার সাজা দেওয়া হয়ে গেছে। শুধু শেখ হাসিনা না, তার সাথে আরো অনেকেরই সাজা দেওয়া হয়ে গেছে। বাংলাদেশে বাংলাদেশে এমন কোন জেল নাই যেখানে শেখ হাসিনা আটকে রাখবে। বাংলাদেশে এমন কোন জল্লাদ নাই শেখ হাসিনারে ফাঁসি দিবে। ওই আমার ভাবির পোলারা আর ওয়াকা আর বিএনপি যদি মনে করে শেখ হাসিনাকে যদি পারতো, তাদের ক্ষমতা থাকতো, তাহলে কিন্তু 5 তারিখে যাইতে দিত না। শেখ হাসিনা যে কি ওটা ওয়াকার জানে, এত সস্তা না। শেখ হাসিনার গলায় যার বাপ এই দেশ বানাইছে, যিনি একমাত্র ব্যক্তি বলতে পারেন যে এই দেশ আমার বাপের এবং আমার, তারে আপনি ফাঁসি দিবেন? এত সস্তা, অত নালি আদেশের না। ওই বাবির পোলারা ওই ভুইভোর কয়েকদিন 36 দিনের রাজনীতি করে চলে আসে, নিজের আরবের খোরমা খেজুর মনে করতেছে না।
ওয়াকার তো কিস্তিতে যাইতেছে, সে আগে তাকে ঢুকতে দেন না, বাড়িতে যাইতে দেন না, সেনাবাহিনীকে ব্যারাকে যাইতে দেন না। তারপরে কে কারে ফাঁসি দেয়, শেখ হাসিনারই ফাঁসি দেয়, না শেখ হাসিনা আসার আগেই পাবলিক এত গাছে ঝুলায়, ফ্লাইওভারে ঝুলাই কিনা সেই অপেক্ষা যেন তারা করে। শেখ হাসিনার যারা আশা করতেছে শেখ হাসিনারে, ওই কিছু চিঙ্কুবাম, জামাত আর আমার ভাবির পোলার আশা করতেছে কিছু পেয়ারা পাকিস্তানি শেখ হাসিনাকে ঝুলাবে। এত সস্তা শেখ হাসিনা মানে বাংলাদেশ, এত সস্তা না, এত নালে আদেশের না। ওই যে ওয়াকারের কপালে কি আছে সেটা অপেক্ষা করেন। শুধু ওয়াকার না, এই যত আমার ভাবির পোলারা উপদেষ্টি ছিল, যারা এখন খুব মৌজ মাস্তি করতেছে, যারা এখন সংসদে গিয়ে নিজেদেরকে আরবের খুরমা খেজুর ভাবতেছে, বিএনপি তো ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, তাই বিএনপি নেতারা গালি দিতে দিতে কমায় পাঠায় দেয়। ব্ল্যাঙ্ক চেক বেশি দিন আর থাকবে না। বাংলাদেশের জনগণ এইভাবে চলতে থাকলে, এই বাংলাদেশ এইভাবে চলতে থাকলে শেখ হাসিনার আসতে হবে না। ওই যে আমাদের রফিকুল ইসলাম ভুইয়া সাহেব যে বললেন যে তিনি চান শেখ হাসিনা কিছুদিন পরে আসুক, আমিও তাই চাই, কিন্তু আসলে বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে, দেশে আরো এত খারাপ হয়ে যাবে যে শেখ হাসিনা না থাকে। তাই আমিও চাই শেখ হাসিনা, আমিও চেয়েছিলাম আগে যে শেখ হাসিনা কিছুদিন পরে ফিরুক, এই দেশের মানুষও শিক্ষা পাক, আর আওয়ামী লীগের ভেতরে যে সমস্ত বদমাইশ আছে, আওয়ামী লীগের ভেতরে ছুপা হওয়া, তারও একটু শিক্ষা পাক। কিন্তু এখন দেখি না, শেখ হাসিনা না আসলে দেশের অবস্থা আরো অবনতি ঘটবে। তাই আমিও চাই শেখ হাসিনা দ্রুত ফিরুন। তিনি ফিরবেনই, তাকে কেউ ঠেকাইতে পারবে না। ওই ভাবির পোলারা মনে করতেছে ওয়াকার আবার আসবে, ট্যাঙ্কের মধ্যে তুলে নাচাবে, আবার জামাতের কর্মীদের কাঁধে তুলে নিয়ে মগবাজারে ফালাফালি করবে, আবার রাওয়া নাকি কি ঘাওয়া ক্লাব আছে, ঘাওড়া ক্লাব আছে না ঘাওয়া নাকি কি যেন ক্লাব, তারা মাঠে নামবে। ওই দিন বাঘে খাইছে, 80 মণ ঘিও আর জুটবে না, রাত হওয়ার নাচবে না, পাবলিক একটা পাবলিক আর নামবে না। বরং যারা শেখ হাসিনার বিরুদ্ধে নামবে তাদেরকে দেখবেন কিভাবে কি পরিণতি করে, আওয়ামী লীগে লাগবে না। এইভাবে চলতে থাকলে দেশ আর মাত্র 6 মাস এইভাবে চলতে থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই পাবলিক নিজেরাই নেমে যাবে নিজেদের বেদনায়। তাই যারা বলতেছে শেখ হাসিনা আসবে কি আসবে না, আসতে দেবে না, এই দেশ শেখ হাসিনা বাপের। পৃথিবীতে দুইটা লোক বলতে পারে এই দেশ আমার বাপের, একটা হচ্ছে শেখ হাসিনা আর একটা হচ্ছে শেখ রেহানা। তারা বলতে পারে যে এই দেশ আমার এবং আমার বাপের, আর কেউ পৃথিবীর এভাবে বলতে পারবে না। তাদের তোমরা আটকাবা। ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়া যায়, কিন্তু ষড়যন্ত্র করে দেশ চালানো যায় না। এই যে এখন যারা দেশের ক্ষমতা দখল করে নিয়েছে, এটা তো আমি ক্ষমতা নিয়েছে বলি না, বা ইলেকশন করেছে, এটা ক্ষমতা দখল করেছে। ওয়াকার সাহেব এদেরকে কাঁধে করে নিয়ে আসছে, দেশি বিদেশি এবং আঞ্চলিক শক্তি এবং পরাশক্তি তাদের কাঁধে ভর করে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। তাই তো এই সরকারের নাম দিয়েছি আমি মুসলেকা সরকার, এবং যারা বিরোধী দলে তারা মুসলেকা বিরোধী দল। আমার ভাবিরা হলো অনুরোধের আসরের এমপি, মেম্বার হয়ে দেখাক না দেখি। এখন কারো আসমান কাঁপে না, কারো জমিন কাঁপে না, কারণ কি $50,000 আর ঢুকে নাই। দুষ্ট লোকেরা বলতেছে সে আসমান কাপানি ম্যাডামের নামে নাকি $50,000 এসেছিল, সত্য মিথ্যা জানি না, এরকম খবর বাতাসে আছে। তো আমরা জানি যে কাদের আসমান জমিন কেন কেঁপেছিল তখন আমরা জানি। এইবার জনগণ আসমান জমিন কাঁপাবে, এইবার বাংলাদেশের জনগণ আসমান জমিন এমন ভাবে কাঁপাবে যে যারা এখন ক্ষমতায় আছে এবং বিরোধী দলে, আগে তো শুধু পতন ঘটতো একটি সরকারি দলের, তাই না? কারণ আমরা জানি যে সরকারের পতন ঘটে। এইবার বাংলাদেশের নতুন ইতিহাস ঘটবে, সেখানে সরকার এবং সরকারি বিরোধী দলের একই সাথে পতন ঘটবে। আপনি এটা নিশ্চিত থাকেন। যারা মনে করতেছে যে বাংলাদেশটাকে তারা দখলে নিয়ে গেছে, এইখানেও দেখলাম একজন লিখেছে শেখ হাসিনা কোনোদিন ক্ষমতায় আসবে না। এই দেশ কি তোমার মায়ের ভাতারে? যিনি কমেন্টটা করেছ, এই দেশ তোমার মায়ের ভাতারে নাকি লিখে দিয়ে গেছে, না তোমার মায়ের লাঙ্গে? এই দেশ যারা বাংলাদেশকে 71কে ধারণ করে, এই দেশ তাদের। তোমরা আবার লুঙ্গির নিচে পালাবা, আবার হেলমেটের নিচে পালাইতে হবে তোমাদের, এছাড়া তোমাদের জায়গা নাই। আমরা দেখেছি না, এই যে আমির হারামজাদা নাকি আমির হামজা নামের এমপি, সে বলে নাই যে তার 14 বংশের মধ্যে সবাই আওয়ামী লীগ করে? বলছে না? সে বলে নাই যে শেখ হাসিনার বিরোধিতা যারা করবে সব জাহান্নামে যাবে, আর আজকে সে জামাতের এমপি। মানে মিথ্যার একটা সীমা থাকা উচিত। এই ভণ্ডামি মানুষ তো বুঝে ফেলেছে। জামাতে অনুরোধের আসর না হলে, সকল নির্বাচন না হলে, কারো কাঁধে সরে ক্ষমতা না আসলে জামাত 77টা দূরের কথা 7টা সিট পাবে। এই তো ইলেকশন তো মধ্যবর্তী হবে, নিশ্চিত থাকেন। এই বছর বা আগামী বছরে আবার ইলেকশন হতে যাচ্ছে বা বিপ্লব হতে যাচ্ছে। দেখবো তার জামাত দেশেই থাকতে পারবে না। ইলেকশন কবে করবে? ওদের কে ভোট দিবে? কে ভোট দিবে? চিৎকার চেঁচামেচি, বাংলাদেশ আর ভুল করে। বাংলাদেশ জনগণ বুঝে গেছে যে আওয়ামী লীগ খারাপ হোক, ভালো হোক, মন্দ হোক আর ভালো হোক, এই আওয়ামী লীগের কাছেই দেশের অর্থনীতি নিরাপদ। আওয়ামী লীগের কাছে শেখ হাসিনার কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপদ।
এখন কারো আসমান জমিন কাঁপে না, এখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয় না, যখন বিনা হিসেবে বিনা হিসেবে সেন্ট মার্টিনে চলে আসতেছে বিদেশি সমুদ্রের বিদেশি জাহাজ, যখন এই দেশে যা ইচ্ছা তাই করতেছে চুক্তি নামে এবং করবে। এখন দেশ গোলাম হয় না, না? জনগণ এগুলো বুঝে গেছে, জনগণ এগুলো ছাড়বে না। সাংবাদিক এটা বলেছে, তিনি নিজেও তো বিদেশি স্বার্থ রক্ষা করে চলছেন না, চলতে তো হবেই, কারণ মুসলেকা দিয়েই তো আসছে। আমরা তো বলেছি এদের টিকে থাকতে হলে ওই বিদেশি মুসলেকা যাদের দিয়েছে তাদের কাঁধে চড়েই থাকতে হবে, কিন্তু জনগণ তো তাদের রাখবে না। মুসলেকা দিলেই যদি ক্ষমতায় থাকা যেত তাহলে পৃথিবীর সব দেশ কারো না কারো মুসলেকা দিয়েই ক্ষমতায় থাকতো, অত নালে আদেশের না। বাংলাদেশের মানুষের জিব্বা একটু বেশি বড় হয়ে গেছিল, কারণ শেখ হাসিনা 3 বেলার জায়গায় আর্মিদের 1 বেলার জায়গায় 2 বেলা মাংসের ব্যবস্থা করেছিল, মানুষের মৌলবীদের 3 বেলার জায়গায় 5 বেলা খাওয়ার ব্যবস্থা করেছিল, মেট্রো রেলে উঠানো শিখিয়েছে, পদ্মা ব্রিজ বানিয়েছে, 4 লেন পথ করেছে। এগুলো দেখার পর মনে করেছিল আরে সরাইলে না জানি কত আরামে থাকবো। দেখো তো হয়ে গেছে উল্টা। তো মুসলেকা দিয়ে আসেন আর যাই দিয়ে আসেন, বিদেশে কান্দেই থাকেন, কাজ হবে না। এই দেশের জনগণ এখন বুঝে পেয়েছে তাদের বেদনা কোথায়, তাদের সমস্যা কোথায়। ওগুলো হবে না। বিদেশিদের শক্তির কাঁধে ভর করলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন তা না। দেশের জনগণের জন্য কিছু করতে হবে। যা করার সাধ্য, সামর্থ্য এবং ইচ্ছা কোনোটাই এই তথাকথিত মুসলেকা সরকার এবং বিরোধী দলের নাই। ওই চিঙ্কুবাম, জামাত, বিএনপি, আমার ভাবির পোলাদের আকাঙ্ক্ষা হইল শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা, আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখা। এই দুইটার কারণে আপনি ক্ষমতায় থাকতে পারবেন। এই দেশের জন্য আপনি কি করেছেন? 18 মাসে আমার ভাবির পোলারা তাদের দাদা ইউনুসকে নিয়ে, লামিয়াকে নিয়ে, ওই সুরিবুরি হরিকোটায় থাকা উপদেষ্টা উপদেষ্টিদের নিয়ে গেলমান শাখার উপদেশ কি করেছে 18 মাস? বিএনপি এই 3 মাস, 3.5 মাসে কি করেছে? সকালে সূর্য দেখেই বোঝা যায় দিনটা কেমন যাবে। আমরা দেখতেছি তো কি হচ্ছে। বাংলাদেশের জনগণ কোনো মানবে না। আপনারা যদি আল্লাহর ফেরেশতা হয় না কাঁধে নিয়ে বসে থাকে, কৈলাস পর্বত থেকে যদি দেবতারাও আসে, আপনি থাকতে পারবেন না যদি জনগণের জন্য কিছু না করেন। জনগণের জন্য কিছু কিছু টিকে থাকতে হলে অবশ্যই জনগণের ভাষায় কথা বলতে হবে, জনগণের সমস্যার সমাধান করতে হবে। প্রকৃত যে ঘটনা সেটাই, সেই দিকে নজর দিতে হবে। আপনি এভাবে ক্ষমতায় থাকতে পারবেন না, জনগণ থাকতে দিবে না। আসিয়া থেকে রামিসা, কোর্ট কাচারি সব মিসা। কারণ আপনারা দেখছেন যে আজকে বাংলাদেশের সবচেয়ে অনিরাপদ যদি কেউ থাকে সেটা হচ্ছে যে আমাদের শিশুরা। হ্যাঁ, যে শিশুরা স্কুল যাওয়ার কথা, খেলাধুলা করার কথা, স্বপ্ন দেখার কথা, আজ তারা ভয়ে নিয়ে বেঁচে আছে নিজ বাসগৃহে, বন্দি জীবন তাদের। আসিয়া থেকে রামিসা, একটার পর একটা জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। কেউ ধর্ষণের শিকার, কেউ হত্যা, কেউ সমাজের নীরব নিষ্ঠুরতা। আর আমরা শুধু খবর পড়ছি, ফেসবুক স্ট্যাটাস দিচ্ছি, তারপর সব ভুলে যাচ্ছি, আবার স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে যাচ্ছি। কিন্তু একবারও কি চিন্তা করেছি সে সমস্ত পরিবারের বাবা মাদের কথা, সে সমস্ত শিশুদের কথা? এটা হয়তো আমরা কেউ চিন্তাও করিনি। কিন্তু প্রশ্ন হলো, কেন ধর্ষকরা বারবার পার পেয়ে যায়? কেন বিচার বছরের পর বছর ঝুলে থাকে? কেন ক্ষমতার ছায়ায় অপরাধীরা নিরাপদ থাকে? যে সমাজে শিশু নিরাপদ নয় সেই সমাজ সভ্য হতে পারে না। এটা আমার কথা নয়, এটা জ্ঞানী গুণীদের কথা, এটা সকলেরই কথা। বাংলাদেশ আজকে এক সামাজিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে প্রতিযোগিতা, অপ্রতিরোধ রোগ, শিশু মৃত্যুর মিছিল, অন্যদিকে বাড়ছে শিশু ধর্ষণ ও নির্যাতনের মতো জঘন্য অপরাধ। এই দুই বাস্তবতায় যেন এক কথাই বলছে, রাষ্ট্র তার সবচেয়ে অসহায় নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ। আপনার কি মনে হয়? আমার তো মনে হয় আমাদের এই রাষ্ট্র নাগরিকদের সুরক্ষা দিতেই ব্যর্থ। আপনারা সকলে জানেন, নেত্রকোনায় 11 বছরের একটা শিশু, একজন মাদ্রাসা শিক্ষকের শিশু ধর্ষণ হয়েছে এবং এটার মূল কারিগর একজন মাদ্রাসা শিক্ষক। রাজধানী মিরপুরে ছোট রামিসা, এর আগে গিয়েছিল আসিয়া, আজকে ঝিনাইদহে 3 বছরের একটা শিশু কন্যা। এই ঘটনাগুলো আসলে কোনো অপরাধ না, এগুলো আমাদের সমাজে হর হামেশাই চলছে। এগুলোকে অপরাধ হিসেবে গণ্যই করছে না আমাদের সমাজ। আরো ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? যে আরো ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে অপরাধীরা অনেক সময় অপরাজিত কেউ নয়, আমাদের নিজেদেরই। যেমন মাদ্রাসায় একটা বাচ্চা আপনারা পড়তে দেন, সমাজের সকলে পড়তে দেয়, সেই মাদ্রাসার শিক্ষক বড় বড় দাড়ি, টুপি পরা, জুব্বা পরা, সারাক্ষণ আল্লাহ রসুলের কথা বলে, সেই রাতের বেলা হিংস্র জানোয়ার হয়ে উঠে ছোট ছোট কোমলমতি শিশুদের বলৎকার করে। এটা নিয়ে যখন আপনি কথা বলতে যাবেন তখন আপনাকে ইসলামের দোহাই দেওয়া হবে, অনেক কিছু বলা হবে। তখন বলবে যে না না না, এটা একজন মাত্র, এদেরকে একজনের জন্য পুরা
এই গোষ্ঠী, এই ইমাম মুয়াজ্জেম, এই আলেমদের বিষয়ে কিছু বললেন না, কিন্তু প্রত্যেকটা আলেমই সেম ঘটনা ঘটাচ্ছে। ছোট ছোট শিশু মেয়ে, তাদের দেখলেও আপনাদের ইমানদণ্ড দাঁড়িয়ে যায়। আমার কি মনে হয় জানেন, যে আইএমই জাহিলিয়াতের যুগে যখন আমরা জানতাম যে কন্যা শিশু হলে তাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, এইটা কেন পুঁতে ফেলা হতো, আমার মনে হয় ওই সময়কার লোক বুঝে গিয়েছিল বা বুঝতো যে এই শিশু কন্যাদের জীবন বড় সংকীর্ণ জীবন, মানে এদেরকে বাঁচানো বড় দায়, কারণ হায়নারা চতুর্দিকে ঘুরছে, যে কোনো মুহূর্তে ধর্ষণের শিকার হবে, যার কারণে হওয়ার সাথে সাথে পুঁতে ফেলা হতো। কারণ এটাই ছিল মূল যুক্তি, যে শিশু কন্যাগুলোকে ধর্ষণের হাত থেকে বাঁচানোর জন্য বাবা মা জীবন্ত পুঁতে দিত। তার কন্যা শিশু দেখলেই তো আমাদের ইমানদণ্ড দাঁড়ায় যায়, অন্য আর কিছুতে দাঁড়ায় না। তো এখন একটু ভাবুন তো, একটা শিশু কাকে বিশ্বাস করবে? সে তার শিক্ষক বিশ্বাস করতে পারছে, সে তার মাদ্রাসায় যাই পরে সেই শিক্ষককে বিশ্বাস করতে পারছে, আশপাশের কোন লোককে বিশ্বাস করতে, তাহলে সে কি ঘরবন্দি হয়ে থাকবে? সে কি বিকলাঙ্গ হয়ে যাবে? আজ বাংলাদেশে অসংখ্য পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। একটি মা সন্তানকে স্কুল পাঠাতে ভয় পায়, একটি বাবা তার শিশুকে বাইরে খেলতে দিতে ভয় পায়। এইটা কি সেই বাংলাদেশ যার স্বপ্ন আমরা দেখেছিলাম? কিন্তু সবচেয়ে কষ্টের বিষয়টি কি জানেন, এই ঘটনাগুলো পরে আমরা খুব কম পরিবর্তন দেখি, খুবই কম। কিছুদিন প্রতিবাদ হয়, কিছুদিন মিডিয়ায় আলোচনা হয়, পত্রিকাতে আসে, তারপর আবার সকলে নীরব। কিন্তু ধর্ষক তারা কিন্তু থেকে যায় সমাজে। 2016 সালেও এরকম 2-3 জন ধর্ষক ধরা খেয়েছিল, তারা গত 2 মাসে মুক্তি পেয়েছে, জামিন পেয়ে গেছে, কারণ এরপর আর কিছুই হবে না, এটা রয়ে যাবে। যেমন রামিসার বাবা বলছিলেন, এই দেশ বিচার করতে পারবে না, বিচারের কথা আমার সামনে বলেন না। এটা কিন্তু একজন পিতার অনেক দুঃখের কথা। এই বিচারহীনতা আজকে সবচেয়ে বড় ভয়ঙ্কর একটি বাস্তবতা কি জানেন? রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক দুর্বলতা, সামাজিক নীরবতা এবং অপরাধীদের জন্য তৈরি করেছে একটা বিশাল নিরাপদ ধর্ষণ দেশ। কারণ এই দেশে ধর্ষণের শাস্তি হয় না, এই দেশে বলাৎকারের শাস্তি হয় না। আজকে দেখেন, রামিসাকে যেই লোক ধর্ষণ করেছে, হত্যা করেছে, তার বাড়ি ভাঙচুর হচ্ছে। কই কোন মাদ্রাসা কি এখন পর্যন্ত ভাঙচুর হয়েছে? যেসব মাদ্রাসায় বলাৎকার হচ্ছে, সেসব মাদ্রাসাগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে? দেওয়া হয়নি, এটা দেওয়া হবে না, কারণ তখন আবার ধর্মের উপর লাগে। ওরে ধর্ম, মানে আপনার ধর্ষণ জায়েজ হবে ধর্ম দিয়ে, ধর্ষককে জায়েজ করা হবে ধর্ম দিয়ে। বলা যে হিজাব পরনি তাই। আরে বাবা, তোর 3 বছরের শিশু কন্যা, সে কি হিজাব পরবে? এই 3 বছরের একটা বাচ্চা দেখলেও তোমার ইমানদণ্ড দাঁড়ায় যাইতে হবে? আপনারাই বলেন, আমরা কি একটু কখনো ভেবে দেখেছি যে একটি ধর্ষণ ঘটনা শুধু একটি পরিবারের ক্ষতি করে না, পুরো একটা সমাজের ক্ষতি করে, পুরো একটা জাতির নৈতিক পরাজয়। কারণ একটা শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে না পারা কোনো সভ্য রাষ্ট্রের পরিচয় হতে পারে না। কেন অপরাধ বন্ধ হচ্ছে না? কেন বিচার নিশ্চিত হচ্ছে না? কেন অপরাধীরা এখনো নিরাপদ? আমরা কি আরো নীরব থাকবো, নাকি আমরা কি ভয় পাবো, নাকি আমরা নিরাপদ বাংলাদেশ গড়বো, শিশুদের বাসযোগ্য বাংলাদেশ গড়বো? কোনটা গড়বো? সিদ্ধান্ত এখন আপনাদেরকে নিতে হবে, সিদ্ধান্ত আপনারাই নেবেন কিভাবে কি হবে। সুতরাং এই বিষয়টা নিয়েই সকলে একটু চিন্তা করা উচিত। এই দেশটা আপনার আমার সকলের, এই দেশটা আমাদের শিশুদের, তাদের নিরাপদ রাখতে হবে। আর এই নিরাপদ রাখতে হলে এই ধর্ষণকারী, সেটা হোক কোনো মাদ্রাসা শিক্ষক, স্কুল শিক্ষক, চাই নর্মাল লোক, এদের বিচার প্রকাশ্য দিবালোকে, প্রয়োজনে খোঁজা করে দেন। 2-4-10টা যদি মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া যায়, দেখবেন যে আস্তে সব সমাধান হয়ে গেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু করার আগেও কিন্তু 20-25 দিন আগে চীন সফর করেছিল, শি জিনপিং এর সাথে বৈঠক করেছে। সেই বৈঠকে তারা একেবারে লিমিটলেস পার্টনারশিপের একটা ঘোষণা দেয়। চীন রাশিয়ার মধ্যে যদি সুসম্পর্ক তৈরি হতে পারে, কিন্তু রিয়েলিটিগুলো মেনে নিয়ে, সেটা যদি চীন আর ভারতের মধ্যে হয়, অবাক হওয়ার কিছু থাকবে না। বাজারে অন্যান্য যারা লেকচার দেয়, ফিকশন, ফ্যান্টাসি বেসড এবং কসমেটিক লেকচার, সেগুলো থেকে আমাদের কথাগুলো আলাদা হবে। আমরা মূলত এখানে লেকচার দিতে এসেছি মানুষ যাতে ফ্যাক্ট বেসড অ্যানালিসিস করতে পারেন, ইতিহাসও জানতে পারেন, সেটা বাংলাদেশের রাজনীতি হোক কিংবা বিশ্ব রাজনীতি হোক। আমার এই লেকচারটা মূলত প্রেসিডেন্ট পুতিনের বেইজিং সফরের উপলক্ষে করা। আমি ওই ভিজিটটার উপর একটা লেকচার দিব, কিন্তু তার আগে চীন এবং রাশিয়ার যে সম্পর্ক শত শত বছরের, সেটা কিভাবে
আপনার বদলে গেল, কিভাবে কয়েকশো বছর রাশিয়া চীনকে একটা দুর্বল রাষ্ট্র হিসাবে ট্রিট করেছে, এবং ঠিক গত 25 বছর কমপক্ষে, যে 25 বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট পুতিন চীন সফর করেছেন, অর্থাৎ এই গত 25 বছরে কিভাবে পরিস্থিতিটা পাল্টে গেল, কিভাবে চীন একটা সিনিয়র পার্টনার হলো এবং রাশিয়া একটা জুনিয়র পার্টনার হিসাবে নিজেকে মেনে নিল, সেই প্রেক্ষাপটটা এখানে তুলে ধরব। এতে যেটা হবে, যারা আমার লেকচারগুলো দেখেন তারা বাজারে অন্যান্য যারা লেকচার দেয় ফিকশন, ফ্যান্টাসি বেসড এবং কসমেটিক লেকচার, সেগুলো থেকে আমাদের কথাগুলো আলাদা হবে। আমরা মূলত এখানে লেকচার দিতে এসেছি মানুষ যাতে ফ্যাক্ট বেসড অ্যানালিসিস করতে পারেন, ইতিহাসও জানতে পারেন, সেটা বাংলাদেশের রাজনীতি হোক কিংবা বিশ্ব রাজনীতি হোক। যেটা বলছিলাম যে শত শত বছর ধরে রাশিয়া চীনকে একটা দুর্বল রাষ্ট্র হিসাবে আপনার দেখেছে এবং সেভাবে তাদের সাথে কথাবার্তা বলেছে। আমরা যদি অষ্টাদশ শতাব্দী দেখি, ঊনবিংশ শতাব্দী দেখি, এই 2 শতকেই চীনও এক ধরনের একটা সাম্রাজ্য ছিল। সাম্রাজ্য বলতে অনেক বড় জায়গার অধিকারী আর কি। রাশিয়া তো ছিলই, রাশিয়াও সাম্রাজ্য ছিল। চীনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল, ক্ষমতার দ্বন্দ্ব ছিল। রাশিয়াতেও অভ্যন্তরীণ দ্বন্দ্ব বলতে হয়তো রাজাকে চ্যালেঞ্জ করে নাই, কিন্তু ইউরোপের সাথে তার প্রতিযোগিতা ছিল। কিন্তু আমরা যেটা জারিস্ট রাশিয়া বুঝি, যেটা মূলত 1917 সালে লেনিনের কমিউনিস্ট টেক ওভারের আগে যে রাশিয়াটা ছিল, ওটা অনেক শক্তিশালী একটা রাষ্ট্র ছিল চীনের তুলনায়। আমি অষ্টাদশ, ঊনবিংশ, বিংশ শতাব্দীর কথা বলছি। তারও আগে, অনেক আগে চৈনিক সভ্যতা, প্রাচীন সভ্যতা, সেগুলো না, এই গত 300 বছর ধরেন আর কি। এই জারিস্ট রাশিয়ার আমলে প্রায় ওদের জারিস্ট রাশিয়া তো ছিল এক্সপান্সিভ, অর্থাৎ তারা অন্য রাষ্ট্রের ভূমি দখল করত, যেটা আমরা 1917 সালের পরেও দেখেছি যে রাশিয়া আবার সোভিয়েত ইউনিয়ন হয়েছে অনেকগুলা, পরে আবার ভেঙেও গেছে 1990-91 সালে, ভেঙে আবার 15টা রাষ্ট্র হয়েছে। তো এই যে ভূমি দখলে, চীনের ভূমি ওরা দখল করতো জারিস্ট রাশিয়া প্রায়। এই নিয়ে অনেক ধরনের চুক্তি আছে, অনেক ধরনের যুদ্ধও আছে ছোটখাটো। এই ঠিক ভূমি দখল নিয়ে মূলত এই 2টা দেশের মধ্যে কোন্দল ছিল এবং এক দেশ আরেক দেশকে একদমই পছন্দ করতো না। কিন্তু 1917 সালে লেনিনের কমিউনিস্ট টেক ওভারের পরে এই সোভিয়েত কমিউনিস্টরাই চীনের কমিউনিস্ট